গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসির ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য ম্যাথের ওপর থেকে আজ 9 নম্বর ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এর আগে অলরেডি ম্যাথের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এর পাশাপাশি জিকেজিএস এর ক্লাসও হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে সেটার উপর ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর সেখান থেকে করে নিতে পারবে। ক্লাসের শুরুতে আবারও বলছি যে অঙ্কগুলো আজকের এই ক্লাসে থাকছে, সেগুলো অবশ্যই ক্লাসের শেষে বাড়িতে 3 থেকে 4 বার করে প্র্যাকটিস করবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো শুরু করছি আজকে ম্যাথের ওপর 9 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে 15 টাকায় 5টা কলম বিক্রয় করায় তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 20%। তারপর বলছে 18.40 টাকায় 8টা অনুরূপ কলম বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে কি বলেছে, 5টি কলম বিক্রি করছে কত টাকায়? 5টি কলম বিক্রি করছে 15 টাকা, এবং 15 টাকায় বিক্রয় করার ফলে তার লাভ হচ্ছে কত? তার লাভ হচ্ছে 20%। তো লাভ যদি 20% হয়, অর্থাৎ 5টা কলমের সেলিং প্রাইস 15 টাকা, তাহলে এখান থেকে আমি 5টা কলমের কস্ট প্রাইস কত সেটা আমি এখান থেকে বার করতে পারবো। কিভাবে বার করব? এখানে বলেছে 20% লাভ। তা 20% লাভের অর্থ কি? 20% লাভের অর্থ 120 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/20 টাকা। আর এখানে 15 টাকা বলা আছে, 15 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত? 100/120 ইন্টু 15। যাদের এখানে প্র্যাকটিস ভালো আছে তারা কি করবে? 15 ইন্টু ক্রয় মূল্য বার করার নিয়ম, এখানে লাভ যেটা হচ্ছে, লাভ আর যে টাকাটা সেটা যোগ করে 120 এখানে নিচে বসাও, উপরে 100 বসাও। 100 এর ভ্যালুই কিন্তু চলে আসবে কি? কস্ট প্রাইসের ভ্যালু। তো তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো। যারা বুঝতে পারছো না তারা ঐকিক নিয়মে যেভাবে দেখাচ্ছি সেইভাবে সলভ করো। তো এখানে 0 0 কেটে গেল। এখান থেকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 6, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15, অর্থাৎ কত হচ্ছে? 25/2 টাকা হচ্ছে কি? 2 টাকা হচ্ছে কস্ট প্রাইস, অর্থাৎ এর ক্রয় মূল্য। তো 5টা কলমের ক্রয় মূল্য কত পেলে? 5টা কলমের ক্রয় মূল্য পেলে 25/2 টাকা। তাহলে এখান থেকে এবার বার করে নাও 5টা কলমের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 25/2 টাকা। তাহলে একটা পেনের কত আর 8খানা পেনের ক্রয় মূল্য কত? তো একটা পেনের ক্রয় মূল্য হয়ে যাবে কি? হয়ে যাবে 25/2, নিচে 5 গুণ হবে, আর 8টা পেনের ক্রয় মূল্য উপরে 8 গুণ হয়ে যাবে ঐকিক নিয়মে। তো এখানে 2 দিয়ে কাটো, 5 5 25, সরি 5 দিয়ে কাটে 5 5 25, 2 দিয়ে কাটলে 4 2 8, অর্থাৎ 8টা পেনের ক্রয় মূল্য কত পেয়ে গেলে? 8টা পেনের ক্রয় মূল্য পেয়ে গেলে 20 টাকা। আর কোশ্চেনে দেখো বলা আছে 8টা পেন বিক্রয় করছে কত? বিক্রয় করছে 18.40 টাকায়। তাহলে 18.40 টাকায় যখন সে বিক্রি করছে, মানে সেলিং প্রাইস কত বলা আছে? 18.40 টাকা। এই টাকায় যখন বিক্রি করছে, তাহলে এখানে ক্লিয়ারলি তোমরা দেখে বুঝতে পারছো তার ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট লস হচ্ছে। ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে 20 টাকার থেকে 18.40 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে 1.60 টাকা কিন্তু তার ক্ষতি হচ্ছে। ক্ষতির শতকরা হার বার করতে বলেছে, তো লস পার্সেন্টেজ বার করতে বলেছে। লস পার্সেন্টেজ মানে লস কত হচ্ছে বাই কিসের ওপর? কস্ট প্রাইসের ওপর ইনটু 100। তো লস কত হচ্ছে এক্ষুনি বার করলে 1.6 টাকা। আর কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো 20 টাকা। একের মধ্যে কত? 100-র মধ্যে কত? পয়েন্ট উঠে গেলে এখানে একটা জিরো কেটে যাবে, জিরো আর একটা জিরো এখান থেকে কাটলো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 8 2 16, অর্থাৎ লস পার্সেন্টেজ কত? 8% লস হচ্ছে, অর্থাৎ 8% ক্ষতি হচ্ছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। পিতা ও পুত্রের গড় বয়স বলে দিয়েছে কত? 25 বছর। পিতা আর মাতার গড় বয়স বলেছে 38 বছর। মাতা আর পুত্রের বয়সের পার্থক্য কত? তো পিতা অ্যান্ড পুত্র অর্থাৎ ফাদার অ্যান্ড সন, এদের টোটাল বয়স বার করো। যেহেতু গড় বয়স বলে দিয়েছে, গড় বয়স বলেছে 25, এর সাথে 2 গুণ করলে এদের টোটাল বয়স পেয়ে যাবে কত? 50 বছর। একইভাবে পরের লাইনে বলেছে পিতা আর মাতার অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার,
এদের মোট গড় বয়স বলেছে 38, তাহলে মোট বয়স কত হবে, এর সাথে 2 গুণ করো, 2 গুণ করলে মোট বয়স পেয়ে যাবে কত, 76 বছর। জানতে চাইছে যে মাতা এবং পুত্রের বয়সের পার্থক্য কত। তো এই দুটো সমীকরণকে ডিফারেন্স করিয়ে দাও, অর্থাৎ ফাদার প্লাস মাদার মাইনাস কি ফাদার প্লাস সন, এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কি হচ্ছে ফাদার প্লাস মাদার মাইনাস সন। তো ফাদার ফাদার কেটে যাচ্ছে, এখানে থাকছে কি মাদার মাইনাস সন, অর্থাৎ মা এবং পুত্রের কি হচ্ছে বয়সের পার্থক্য, সেটা কি হচ্ছে 76 এর থেকে 50 বিয়োগ করো, কারণ এটার ভ্যালু এফ প্লাস এম এর ভ্যালু কি ছিল 76, এফ প্লাস এস এর ভ্যালু কি ছিল 50। তো 76 থেকে 50 বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেয়ে যাবে অ্যান্সার 26 বছর হবে এদের বয়সের পার্থক্য। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো এর পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে এখানে দেখো বলেছে যে একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে বলছি এই সেম টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা এক্সামে পাবে। তো এখানে বলছে দেখো একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে। তো এখানে যা বলেছে 1 টাকা লেখো, 50 পয়সা বলেছে, আর বলেছে কি 25 পয়সা। তো এদের কয়েনের অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত, কয়েনের অনুপাত কি বলেছে, কয়েনের অনুপাত বলেছে 1:2:4। এবার বলেছে ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা ছিল। তাহলে এখানে ভ্যালু বলে দিয়েছে, মানে টাকার পরিমাণ বলেছে। তো ফার্স্টে এখান থেকে এখানে ভ্যালুটা বার করো, অর্থাৎ কত টাকা আছে সেটা বার করো। কিভাবে বার করবে, ভ্যালুর অনুপাত। তো এখানে ভ্যালুর অনুপাত বার করার সোজা নিয়ম বলে দিয়েছি যে 1 টাকার কয়েন তোমার কাছে যদি একটা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, 1 টাকা আছে, লেখো এখানে 1 টাকা। একইভাবে 50 পয়সার কয়েন যদি তোমার কাছে দুটো থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, আছে তোমার কাছে 1 টাকা। একইভাবে 25 পয়সার কয়েন তোমার কাছে যদি 4টে থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে আছে 1 টাকা। তো এখান থেকে পেয়ে গেলে ভ্যালুর অনুপাত কত 1:1:1, এবং এদের টোটাল সমষ্টি বলেছে কত 393, অর্থাৎ 1 2 3, মানে এই তিনটে যোগ করলে কত হচ্ছে 3 হচ্ছে। তো এই 3 এর ভ্যালুই বলেছে কত 393। একের ভ্যালু কত, 3 এর ভ্যালু বলেছে 393 টাকা। একের ভ্যালু কত, একের ভ্যালু সমান 3 দিয়ে ভাগ করে দাও, 3 একে 3, 3 3 9, 3 একে 3, 131 টাকা। অর্থাৎ 1 টাকার কয়েনে মোট কত টাকা আছে, 131 টাকা আছে। তারপর 50 পয়সার কয়েনে মোট কত টাকা আছে, 131 টাকা আছে। এবং 25 পয়সার কয়েনে মোট কত টাকা আছে, 131 টাকা আছে। জানতে চাইছে এখান থেকে যে টোটাল কয়েনের সংখ্যা কটা ছিল। তাহলে 1 টাকার কয়েনে যদি 131 টাকা থাকে তাহলে টোটাল কয়েনের কটা দরকার হবে, 1 টাকার কয়েন 131টা কয়েন দরকার হবে। একইভাবে 50 পয়সার কয়েনে যদি তোমাকে বলা হয় যে তোমার কাছে 131 টাকা 50 পয়সার কয়েনে আছে, তাহলে তোমার কাছে টোটাল কটা 50 পয়সার কয়েন আছে। তো যে টাকা তার সাথে আমি 2 গুণ করে দেবো, তো 2 গুণ করলে হবে 262টা কয়েন আছে। আর একইভাবে যদি বলা হয় যে 25 পয়সার কয়েন 131 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে 25 পয়সার কয়েন কটা আছে, তো সেটাকে 4 গুণ করে দাও, 4 একে 4, 3 এ 4 12, 2 হাতে 1, 4 একে 4 আর একে 4 একে 4, 3 এ 4 12, 2 হাতে 1, 4 একে 4 আর একে 5, 524টা কয়েন আছে। জানতে চাইছে টোটাল কটা কয়েন আছে, তো তিনটে যোগ করে দাও, এই 131 262 আর 524 যোগ করলে 4 আর 2 6 আর একে কত হচ্ছে 7, লাস্টের ইউনিট ডিজিট 7 আসছে। এবার এখানে খেয়াল করো অপশনের দিকে, অপশনে দেখো ফার্স্ট অপশনে যেটা আছে ইউনিট ডিজিট কি আছে, ইউনিট ডিজিট এখানে 1 আছে, দেখো খেয়াল করে ইউনিট ডিজিট 1 আছে, তো এটা কেটে গেল। লাস্টের ইউনিট ডিজিট মানে অপশন বি তে ইউনিট ডিজিট 5 আছে, এই অপশনটাও কেটে গেল। অপশন সি এর ইউনিট ডিজিট 5 আছে, এটাও কেটে গেল। অপশন ডি তে দেখো ইউনিট ডিজিট 7 আছে, তো এটাই অ্যান্সার হবে, পুরো যোগ করার দরকার নেই। তো এই যে ছোট ছোট টিপস গুলো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এগুলো এক্সাম হলে গিয়ে তোমাদের টাইম সেভ করার জন্য কিন্তু অনেকটাই বেনিফিট পাবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো সংখ্যার লসাগু কি বলেছে, লসাগু বলেছে 385, গসাগু বলেছে 11। একটা সংখ্যা বলে দিয়েছে অপরটা কত, এর মতো ইজি কোশ্চেন হয় না। কারণ কি আমরা সূত্র জানি যে লসাগু লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু এবং গসাগু সমান
সংখ্যা দ্বয়ের গুণফল বা সংখ্যা দুটির গুণফল, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। এই সূত্রের উপর কিন্তু এই রকম টাইপের কোশ্চেন পাবে, যে কোনো একটা জানতে চাইতে পারে, হয়তো তোমাদের দুটো সংখ্যা বলে দেবে, লসাগু বলে দেবে, গসাগু জানতে চাইবে, বা তোমাদের এখানে যেমন কোশ্চেনটা বলেছে যে লসাগু গসাগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যা জানতে চাইতে পারে। যেটা জানতে চাই না কেন তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করবে, এই সূত্রে অ্যাপ্লাই করলে অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। তো লসাগু এখানে বলেছে কত 385 বসাও, গসাগু বলেছে 11 বসিয়ে দাও, একটা সংখ্যা বলেছে 55 বসাও, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম এক্স। কাটাকুটি করো, 11 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটো, 5 সাথে 35, 3 5 সাথে 35, এক্স এর ভ্যালু কি পেলে, এক্স এর ভ্যালু পেলে 77, অর্থাৎ অপর সংখ্যা কত, অপর সংখ্যা হলো 77। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ম্যাথের ক্লাসটা করছো সেটা ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল টার্গেট ক্লাস কিন্তু এখান থেকে করানো হচ্ছে। এছাড়া আদার্স অন্যান্য যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যাচ্ছে ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা রেকর্ডেড হিসেবেও কিন্তু পরবর্তী টাইমে ক্লাসটা দেখে নিতে পারবে। এখানে নিচে দেখো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে। তো আমাদের এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ওপেন করা আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা কোনো এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন থাকলে কবে কোন অ্যাডমিট কার্ড রিলিজ হচ্ছে বা কোনো নোটিফিকেশন বার হচ্ছে কিনা, সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তাই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে সেখান থেকে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাবে, রিজনিং এর ক্লাস পাবে, এন্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া এখন তোমাদের যে ম্যাথের টার্গেট ক্লাস চলছে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, এই ক্লাসটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। এই ম্যাথের ক্লাস বাদ দিয়ে অন্যান্য এক্সামের জন্য যে সমস্ত ম্যাথের ক্লাস সেগুলো কিন্তু আমাদের আরেকটা নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রোভাইড করা হয়, তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং তোমাদের সামনে যে সমস্ত এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রিপারেশনটা তোমরা নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। রহিম রাম এবং হরি যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা দিয়ে একটা দোকান খুললো। 1 বছর পর প্রাপ্ত লাভ ভাগ করে দেওয়া হলো। রাম যদি এত টাকা ভাগ পেয়ে থাকে তাহলে তাদের মোট লাভ কত? আচ্ছা, তারা যে টাকাটা বিনিয়োগ করেছিল তাদের রেশিও অনুযায়ী কিন্তু তারা কিন্তু টাকাটা ভাগ পাবে। তো ফার্স্টে আগে তাদের বিনিয়োগ যেটা করেছিল সেটা অনুযায়ী আমরা রেশিও বার করব। তো রহিম ইজ টু রাম ইজ টু আরেকজনের নাম কি বলা আছে, বলা আছে হরি। তো রহিম কত টাকা বিনিয়োগ করেছিল? 2700 টাকা। রাম কি কত টাকা? 8100 টাকা। আর হরি কিভাবে বিনিয়োগ করেছিল? হরি বিনিয়োগ করেছিল 7200 টাকা। আচ্ছা, এখানে বোঝানোর জন্য কিন্তু আমি এখানে লিখে দেখাচ্ছি, এক্সামে কিভাবে করতে হয় সেই প্রসেসটাও আমি বলে দেবো। তো সেটা কিন্তু এক্সাম হলে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে 000000 কেটে গেল। তারপর এখান থেকে দেখো 9 দিয়ে প্রত্যেকের কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 9 81, 9 দিয়ে 8 9 72, আর যাচ্ছে না। তো রেশিও পেয়ে গেলে 3:9:8। এখান থেকে রহিম রাম এবং হরি যে টাকাটা পাবে লাভের লভ্যাংশ থেকে তার রেশিও পেয়ে গেলে কত? 3:9:8। এবার এখানে বলেছে দেখো যে রাম যদি 3600 টাকা পায়, তো রামের টাকা কত? 3600, মানে 9 এর ভ্যালু কত বলা আছে? 3600 টাকা। তো এখান থেকে 9 এর ভ্যালু কত বলা আছে? 3600 টাকা। একের ভ্যালু কত? 3600/9। জানতে চাইছে কি তাহলে তাদের মোট লাভ কত ছিল? তাহলে মোট লাভ ছিল 9 আর 3 যোগ করো 12, 12 আর 8 যোগ করলে হয়ে যায় 20। তাহলে 20 এর ভ্যালু এখান থেকে বার করো। তো 3600/9 ইন্টু 20, 9 দিয়ে কাটাকুটি করলে 4 9 36, এখান থেকে গুণ করলে হবে 4 2 8, মানে 8000 টাকা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখানে যেটা বলেছিলাম যে এক্সামে টাইমটা সেভ করবে কিভাবে,
এক্সামে টাইমটা সেভ করার পদ্ধতি হলো, এখানে দেখো তোমরা এখানে দেখেছো যে কোশ্চেনে বলেছে 2700 টাকা, 8100 টাকা, বলেছে 7200 টাকা। প্রত্যেকটার মধ্যে লাস্টের ডাবল ডিজিট কি আছে, ডাবল ডিজিট জিরো করে আছে, এবং তুমি জানো এখানে রেশিও বার করতে হবে। তো এখানে ডাইরেক্ট তুমি লিখবে 27, 81, 72। এই লাইনটা পুরোটা লেখার দরকার নেই, তারপরে জিরো কাটাকুটি করবে, এসব করার কোনো দরকার নেই, ডাইরেক্ট এইভাবে লিখবে। 9 দিয়ে প্রত্যেকের মধ্যে যাচ্ছে, 3 9 27, 9 9 81, 8 9 72, দু লাইনে তোমাদের রেশিও বেরিয়ে আসবে। তো আশা করি বোঝাতে পেরেছি যে ছোট ছোট টিপস গুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, কারণ দেখেছি প্রিভিয়াস যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি যে ক্লাসটা দেখছো বাট লাইক করছো না। তো ক্লাস যদি ভালো লাগে, তোমাদের যদি বেনিফিট হয়, অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। লাইক করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ক্লাসটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা বা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। আর কোনো রকম যদি ডাউট থেকে থাকে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাবে। চলে আসো পরের কোশ্চেন। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে এত 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 ভাগশেষ থাকছে? তো এখানে একটা জিনিস চেক করে দেখো, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকছে। এই ক্রমান্বয়ে আরেকটা শব্দ আছে কি, যথাক্রমে। যথাক্রমে এই দুটোর মানে কিন্তু একই, অর্থাৎ 12-র জন্য 10, 18-র জন্য 16, 27-এর জন্য 25। তো 12 থেকে 10 বিয়োগ করো, দেখো 2 হচ্ছে। একইভাবে 18 থেকে 16 বিয়োগ করো, দেখো ডিফারেন্স 2 হচ্ছে। 27 থেকে 25 বাদ দাও, দেখো ডিফারেন্স 2 হচ্ছে। তো যখন এরকম হবে তখন তোমাদের করণীয় কি, 12, 18 এবং 27 এই তিনটেকে লসাগু বার করো। তো লসাগু বার করতে গেলে এখানে 2 দিয়ে যাচ্ছে, 6 2 12, 9 2 18, এখানে হচ্ছে কত, 27। 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 3 9 27, আবার একবার 3 দিয়ে যাবে, 3 3 9। তো এখান থেকে এলসিএম অর্থাৎ লসাগু কত পেলে, লসাগু পেলে 2 × 3 × 3 × 2 × 3, 3 2 6, 3 6 18, 3 18 54, আর 54 দুগুণ কত হবে, 54 দুগুণ হবে 108। তাহলে এখান থেকে লসাগু পেয়ে গেলে কত, লসাগু পেয়ে গেলে 108। বলেছে কি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9। এই 4টে 9কে এই 108 দিয়ে ভাগ করো। তো 108 দিয়ে ভাগ করলে দেখো এখান থেকে কোনটা অবশিষ্ট থাকছে, কত অবশিষ্ট থাকছে না অবশিষ্ট থাকছে না। তো এখান থেকে ফার্স্টে 9 দিয়ে যাচ্ছেন, 8 9 72, 972 হচ্ছে। বিয়োগ করলে থাকছে এখান থেকে 7, এখান থেকে থাকছে কত 2, আর 9 নামলো। তারপর এখান থেকে 3 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করলে 8 2 16, 216, এখান থেকে থাকছে 3, এখান থেকে থাকছে কত 6, 63। তাহলে 108 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, মানে সম্পূর্ণ বিভাজ্য যাবে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হবে 4টে 9 থেকে 63 বিয়োগ করে দাও। বিয়োগ করলে দেখো এখান থেকে পেয়ে যাবে যে 9 থেকে 3 বাদ দিলে 6, আর 9 থেকে 6 বাদ দিলে 3, 9936 এমন সংখ্যা যেটাকে আমি 108 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না, বা 12 দিয়ে ভাগ করলে বা 18 দিয়ে ভাগ করলে বা 27 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না। কিন্তু এখানে কোশ্চেনের কন্ডিশন কি ছিল, 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, এবং 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। তো এখান থেকে ফার্স্টে যে আমি ডিফারেন্স বার করেছিলাম প্রত্যেকটার ক্ষেত্রে সেম ডিফারেন্স 2। তো এখানে এই যে সংখ্যাটা পেলে এই সংখ্যার থেকে এবার এই 2টা বিয়োগ করে দাও। 2 বিয়োগ করলে কত হচ্ছে, 9934। তো 9934 এমন একটা সংখ্যা, একে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগশেষ পাবো, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ পাবো, 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ পাবো। তো অ্যান্সার কি হবে, 9934। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। খেয়াল রাখবে সবসময়, এখানে 9936 এসে বলেছে বলে যে অপশন বি মেরে আসবে, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবে যে এখানে ডিফারেন্স কিন্তু প্রত্যেকটাতে সেম আসছে কিনা সেটা একটুখানি খেয়াল রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে? তো এখানেও এই সেম, এক্ষুনি যেটা করালাম, এখানে দেখো 16 থেকে 6 বাদ দাও, ডিফারেন্স 10, 24 থেকে 14 বাদ দাও, ডিফারেন্স 10, 36 থেকে 26 বাদ দাও, ডিফারেন্স 10। এখানেও সেম প্রসেস, 16, 24 আর কত 36, একে লসাগু বার করো। এখানে দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 এ 4 এ 16,
4 6 24 আর 4 9 36। এখান থেকে 2 দিয়ে যাচ্ছে, 2 2 এ 4, 3 2 এ 6, আর এখানে যাচ্ছে না, 9 থাকলো। তারপর দেখো 3 দিয়ে যাচ্ছে, 2 3 1 3, 3 3 9। তো এখান থেকে লসাগু কত, এলসিএম কত, 3 2 এ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 ইন্টু 4, 36 ইন্টু 4 কত হবে, 4 4 24 4, হাতে 2, 3 6 18, 19 20, 204। এখান থেকে কি আসছে, 204 এখান থেকে। আচ্ছা এখানে একটুখানি কোথাও মিস্টেক হচ্ছে, 4 2 8, 4 4 16, 4 6 24, 4 9 36, 16 24 36, 16 24 36। এখান থেকে 2 দিয়ে, 2 2 4, 3 2 6 9, 9 হলো। তারপর 3 দিয়ে, 3 1 3, 3 3 9, 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 ইন্টু 4, 36 ইন্টু 4, 3 4 12, 120, 144 হবে। এখানে এলসিএম কত আসছে, এলসিএম আসছে 144। তো এলসিএম 144 আসলো, কিন্তু এখানে দেখো যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স প্রত্যেকের ক্ষেত্রে কত, 10 করে। তো এই 144 থেকে 10 বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে কত, 134। অর্থাৎ 134 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি 6 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14, 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, গসাগু বার করো। এর মতো ইজি কোশ্চেন হয় না। গসাগু বলুক আর লসাগু বলুক, ভগ্নাংশের ক্ষেত্রে কথা বলছি। গসাগু যদি বলে, ওপরে যে লবগুলো থাকবে তাদের গসাগু করবে, নিচের হরগুলোকে কি করবে, নিচের হরগুলোকে লসাগু করে দেবে। আর এলসিএম এর ক্ষেত্রে জাস্ট উল্টোটা। লসাগুর ক্ষেত্রে কি, লসাগু যদি করতে বলে ভগ্নাংশের, ওপরে যে লব থাকবে তার লসাগু করবে, আর নিচে যে হর থাকবে তার গসাগু করবে। তো এখানে দেখো ভগ্নাংশ আছে 3 এর 5, একটা আছে 0.36, 0.36, আরেকটা কি আছে, আরেকটা আছে 0.24। তো পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসছে 10, আবার এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে চলে আসছে কত, 10। 2 দিয়ে কাটো, 18 দুগুণ 36, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটো, এখানে হচ্ছে 12, 2 দিয়ে কাটলে 5। তাহলে ভগ্নাংশ কি কি হলো, 3 এর 5, 18/5 আর 12/5। তো ওপরে 3, 18 আর 12 আছে, এদের আমার কিন্তু গসাগু বার করতে হবে। তো গসাগু কি হবে, 3 1 3, 3 6 18, 3 4 12। তো গসাগু কি আসছে, গসাগু আসছে 3। তো এখান থেকে আমি গসাগু অর্থাৎ এইচসিএফ পাবো কি, ওপরে গসাগু করলাম অর্থাৎ লবের গসাগু করলাম, লবের গসাগু কি পেলাম, লবের গসাগু পেলাম 3। আর হরে কি আছে, হরে আছে 3টে 5, 3টে 5-এর আমি লসাগু বার করলে পেয়ে যাব কত, 5। তো গসাগু কি হবে, গসাগু হবে 3 এর 5। এবার 3 এর 5 দেখো এখানে কোনো অপশন নেই, তো এখান থেকে ভাগ করে দেখো, 5 দিয়ে ভাগ করলে যাচ্ছে না, পয়েন্ট নিলাম, এখানে 0 আসলো, 5 6 কত হচ্ছে, 5 6 30। তো অ্যান্সার কি আসবে, 0.6। দেখো কোনো অপশন আছে কিনা, কোনো অপশনে নেই, তো অ্যান্সার হয়ে যাবে এদের কোনোটি নয়, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, দুটো সংখ্যার কি বলেছে, গসাগু এবং লসাগু যথাক্রমে এত এবং এত, সংখ্যাটার যোগফল কত। তো এটাও আরেকটা টাইপের কোশ্চেন। তো এখানে দেখো, এখানে বলেছে গসাগু, গসাগু কি, গসাগু বলেছে 35, লসাগু বলেছে 420। তো গসাগু যেহেতু 35 বলেছে, তো আমি ধরে নেব একটা সংখ্যা হলো 35x আর একটা সংখ্যা হলো 35y। তো এই 35x এবং 35y, এই যে সংখ্যাটা, এদের যদি আমি লসাগু বার করতে বলি, তাহলে এদের লসাগু কি হবে, এদের লসাগু হবে 35xy। কিভাবে হচ্ছে, ধরো এই দুটো সংখ্যা, আমি এদেরকে এলসিএম নিচ্ছি। তো এলসিএম যদি করি, তো 35 দিয়ে ভাগ যাচ্ছে, তো এখানে থাকছে x, এখানে থাকছে y। এলসিএম আমি কি লিখবো, যেগুলো আছে সংখ্যা সেই উৎপাদকের গুণফল গুলো লিখবো, অর্থাৎ 35 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তো সেটাই আমি এখানে লিখেছি 35xy। এটারই ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 420। তো এখান থেকে কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 6 7 42, 5 দিয়ে কাটো 5 12 60। অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু কত পেলে, এক্স ওয়াই এর ভ্যালু পেলে এখান থেকে 12। অর্থাৎ এক্স ওয়াই এর যে গুণফল, সেই গুণফলের ভ্যালু পেলে কি, গুণফলের ভ্যালু পেলে 12। এবার এখান থেকে তোমার পেয়ার চয়েস করতে হবে, যে কটা পেয়ার এখান থেকে পাচ্ছ। পেয়ার চয়েস করার রুলস কিন্তু তোমাদের পড়িয়েছিলাম এর আগের ক্লাস নয়, তার আগের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম, কিংবা প্রথম দিকের সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাসে পড়িয়েছিলাম। কি বলেছিলাম, বলেছিলাম যে পেয়ার এমন ভাবে চয়েস করতে হবে,
সেই সংখ্যা দুটো পরস্পরের জন্য মৌলিক হয়। অর্থাৎ আমি 12কে কিভাবে গুণ আকারে লিখতে পারি, দুটো সংখ্যার 1 × 12 আকারে লিখতে পারি, এবং 1 এবং 12 পরস্পরের মৌলিক। এছাড়া আমি লিখতে পারি 2 × 6, এছাড়া আমি লিখতে পারি 3 × 4, এছাড়া কিন্তু আর কিছু লিখতে পারি না। কিন্তু এখানে খেয়াল করো যে 1 × 4 এটা কিন্তু পরস্পরের মৌলিক, সুতরাং এটাকে আমি কনসিডার করতে পারি। কিন্তু 2 × 6 এটা কিন্তু পরস্পরের মৌলিক নয়, সুতরাং এটাকে আমরা কনসিডার করব না। আবার 3 আর 4 পরস্পরের মৌলিক, সুতরাং এটাকে আমরা কনসিডার করব। তো এখান থেকে আমি পেলাম কি 1 × 12 অথবা 3 × 4। তো এবার এখানে আমি পুট করব x এর এবং y এর ভ্যালু। তো এখান থেকে যদি আমি এইটাকে অ্যাপ্লিকেবল করাই, তাহলে x এর ভ্যালু আমি ধরে নিলাম 1, তাহলে y এর ভ্যালু কত হবে 12। একইভাবে এটা যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে x এর ভ্যালু হবে 3 আর y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হবে 4। তো এবার আমি এখানে জানতে চাইছে সংখ্যাটার যোগফল কত। তো এখানে আমি ফার্স্টে সংখ্যাটা বার করব। তো সংখ্যাটা কি ছিল, অ্যাকচুয়ালি ছিল 35x, ছিল 35y। তো এখানে 35x এ আমি গুণ বসাবো। তো 35 × 1 আর একটা কি হবে 35 × 12। তো গুণ করো, এখানে গুণ করলে হচ্ছে 35, আর 35 12 গুণ করলে হবে 35 10 কে 350, আর 35 2 70, 350 আর 70 হবে 420, 420। এবার একটা বেসিক কনসেপ্ট, এখানে অপশনের দিকে খেয়াল করো। যদি 420 আর 35 কে যোগ করো, কারণ এখানে সংখ্যা দুটো যেটা বার করলে এই সংখ্যা দুটো যোগফল বার করতে বলেছে। তো 420 আর 35 যোগ করলে অবভিয়াসলি 400 প্লাস নাম্বার হবে। তো 400 প্লাস নাম্বার কিন্তু এখানে কোনো অপশনে নেই, সুতরাং এটাকে আমরা খারিজ করলাম, এটা কিন্তু অ্যান্সার আসছে না। তাহলে অ্যান্সার আমার আসবে এই জায়গা থেকে x = 3, y = 4 থেকে। এখান থেকে আমি সংখ্যা বার করি আগে। 35 × 3 একটা সংখ্যা হবে, 35 × 4 আর একটা সংখ্যা হবে। তো 35 × 3 কত হচ্ছে, 3 5 15 5 হাতে 1, 3 থেকে 9 আর 1 কত 10, আর এখানে হবে কত 140। তাহলে 105 আর 140 দুটো সংখ্যা, এদের যোগ করো, যোগফল কত আসছে 5 4 2 245। দেখো আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। যদি একটি ট্যাঙ্কের 4/9 অংশ ভরতে 1 মিনিট সময় লাগে, তাহলে বাকি অংশ ভরতে কত সময় লাগবে? তো এর থেকে ইজি কোশ্চেন আর হয় না। এখানে বলেছে যে 4/9 অংশ, 4/9 অংশ ভরতে মানে 4 অংশ ভরতে সময় লাগে কত মিনিট? 4 অংশ ভরতে সময় লাগে 1 মিনিট। জানতে চাইছে বাকি অংশ। তো 4/9 অংশ, তাহলে বাকি কত? ডিফারেন্স যেটা সেটাই বাকি অংশ, অর্থাৎ 5 অংশ। তো 4 অংশ ভরতে সময় লাগে 1 মিনিট টাইম, 5 অংশ ভরতে সময় লাগে 1/4 × 5 মিনিট টাইম, অর্থাৎ 5/4 মিনিট টাইম কিন্তু সময় লাগবে, যেটা আছে অপশন সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত এখানে বলে দিয়েছে 5:7:9, তাদের গসাগু বলে দিয়েছে 45। বৃহত্তম সংখ্যা কত? তো এক্ষুনি যে কোশ্চেনটা করালাম এই জায়গায়, এই যে গসাগু বলা ছিল লসাগু বলা ছিল, তো আমি সংখ্যা ধরে নিয়েছিলাম 35x 35y, অর্থাৎ এখানেও কিন্তু বলা আছে গসাগু। তো গসাগুর অর্থ কি? এখানে কিছু একটা সংখ্যা ছিল, এই যে আমি যদি ধরি 5x সংখ্যা বা 7x আর 9x, এই যে x যে সংখ্যাটা ছিল যেটাকে আমি গসাগু হিসেবে কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমি এখানে বলতে পারি 5 7 আর 9 আছে, তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কি হবে? এই সংখ্যাগুলোর গসাগু x হবে। সেই গসাগুটাই এখানে দেখো বলে দিয়েছে কত, বলে দিয়েছে 45। তাহলে আমি এখান থেকে ইজিলি সংখ্যা বার করতে পারবো। তো আমার এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা দিয়েছে যাতে করে আমি এখানে দেখেই সলভ করতে পারি। এখানে বলেছে সব থেকে বড় সংখ্যা কোনটা? 9। তো 9 এর সাথে জাস্ট 45 গুণ করো, গুণ করলে অ্যান্সার চলে আসবে 5 9 45 এর 5 হাতে থাকছে 4, 4 9 36 আর 4 হবে 405। অ্যান্সার আসছে অপশন এ 405। চলে আসো পরের কোশ্চেনে। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 12 24 দ্বারা বিভাজ্য তা হলো কোনটি? আচ্ছা, এখানে এই টাইপের কোশ্চেন দিলে ফার্স্টেই বলবো যে একটুখানি অপশনের দিকে চোখ বুলিয়ে নাও যে পূর্ণবর্গ সংখ্যা অপশনে আছে কিনা। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ অপশন এতে আছে 296, এটা কিন্তু কোনো মতে পূর্ণবর্গ সংখ্যা নয়, ফার্স্ট অপশন এখান থেকে কেটে গেল। অপশন সি তে যেটা আছে এটা আছে 18 স্কয়ার, অপশন বি তে যেটা আছে এটা আছে 16 স্কয়ার, অপশন নাম্বার ডি তে আছে 24 স্কয়ার। এই কারণে কিন্তু তোমাদের বারবার বলা হয়েছিল যে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ রাখতে, যাতে করে অপশন এলিমিনেট করে তোমরা অ্যান্সারটা বার করতে পারো। এবং এক্সামে যেহেতু 50টা কোশ্চেন থাকবে, তো এক্সামিনার এইভাবে কোশ্চেন সেট করতে পারে যে অপশনে একটাই হয়তো পূর্ণবর্গ সংখ্যা রাখবে,
যাতে করে যারা ঠিকঠাক পড়ে এসছে তারা চট জলদি উইদিন 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারে অপশন এলিমিনেট করে। তো এইভাবেও কিন্তু তোমরা অপশন এলিমিনেট করে অ্যান্সার বার করতে পারো। যেহেতু এখানে 3টে অপশন আছে, এখানে স্কয়ার নাম্বার থেকে গেছে, তো আমাকে অঙ্কটা সলভ করতে হবে। তো এই যে পয়েন্টটা বললাম এটা কিন্তু খেয়াল রাখবে, আগে অপশনটা চেক করে দেখবে। এখানে অঙ্কটা সলভ করতে হবে কিভাবে, এই যে সংখ্যাগুলো বলেছে এই সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লসাগু বার করো। তো যেহেতু এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 8 ডিভিজিবল আছে, তো 8 দিয়ে ভাগ করছি ফার্স্টে, 8 দিয়ে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, আবার যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, 2 1 2, 3, 2 2 4। এখান থেকে এলসিএম লসাগু পাচ্ছ কত, 8 ইন্টু 2, 8 দুগুণ 16, 16 ইন্টু 3, 3 16 কত হচ্ছে 48, 48 সাথে 2 গুণ করলে হয়ে যাবে 96, 96। এবার এখানে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তো এই যে এলসিএম পেলাম, এই এলসিএম এর কোনো না কোনো গুণিতক, কোনো না কোনো মাল্টিপল কিন্তু এর অ্যান্সার হবে। তো 96 সাথে 1 গুণ করলে 96 হবে, 96 সাথে যদি 2 গুণ করি তাহলে কত আসছে, 2 গুণ করলে আসবে 192। তো 192 অপশানে নেই, তো হবে না। 96 সাথে 3 গুণ করো, 3 গুণ করলে কত হচ্ছে, 3 নং 27, 270, আর তার সাথে 18 যোগ, তো 270 আর 18 যোগ করলে হবে 288। তো 288 অপশানে নেই, হলো না। তাহলে 4 গুণ করে দেখো, 4 গুণ করলে কত হচ্ছে, 4 6 24, 4 হাতে 2, 4 নং 36, 37, 38, 384, 384 অপশানে নেই। তো 384 যেহেতু অপশানে নেই, 384 থেকে ছোট 324 এটাও কিন্তু কেটে গেল, 384 থেকে ছোট 256 এটাও কেটে গেল। বাকিটা বার করার দরকার নেই, একটাই অপশন পড়ে আছে, অপশন ডি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। অপশন সি কি করে আসছে, 96 সাথে 6 গুণ করো, 6 গুণ করলে চলে আসবে কত, চলে আসবে 576। তো অ্যান্সার আসছে কি, অপশন নাম্বার ডি 576 এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, দুটো কল এ এন্ড বি দ্বারা একটি ট্যাঙ্ক 5 ঘন্টা ও 20 ঘন্টায় ভর্তি হয়। দুটো পাইপ চালু করার পর একটা ছিদ্রের ফলে সেটি সম্পূর্ণ ভরতে 30 মিনিট সময় বেশি নেয়। বলছে যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি থাকে তবে ছিদ্র দ্বারা সম্পূর্ণ জল বেরোতে কত সময় লাগে। তো এখানে যা বলেছে সেটা আগে লেখো। এ নল দ্বারা কি হচ্ছে, ট্যাঙ্ক ফিল হচ্ছে, তাই আমি এখানে প্লাস লিখলাম। কত ঘন্টায় ফিল হচ্ছে, সম্পূর্ণ ফিল হচ্ছে 5 ঘন্টা। ওই একই ট্যাঙ্ক বি নল দ্বারা যদি সম্পূর্ণ ফিল করা হয় তাহলে কত সময় লাগে, 20 ঘন্টা। এবং ওই একই নল যদি আমি, এখানে কি বলেছে যে দুটো পাইপ চালু করার পর, অর্থাৎ এ পাইপ এবং বি পাইপ যদি চালু করি, চালু করার ফলে একটা যদি ছিদ্র থাকে, ধরে নিলাম ছিদ্রটা সি ছিদ্র, তো সি ছিদ্র যদি জল বেরিয়ে যায়, তাই আমি এখানে মাইনাস লিখলাম, তাহলে সেটা ভরতে কত সময় লাগে, ভরতে কিন্তু 30 মিনিট সময় বেশি লাগে। তো এখানে কি বলেছে, 30 মিনিট সময় বেশি লাগবে। কার থেকে 30 মিনিট সময় লাগবে, এই দুটো পাইপের ভরতে যত টাইম লাগবে তার থেকে 30 মিনিট সময় বেশি লাগবে। তো দুটো পাইপের ভরতে কত সময় লাগবে, অর্থাৎ যদি বলা হয় এ আর বি পাইপ যদি চালু করা হয় তাহলে কত সময় লাগবে, এর সূত্র কিন্তু পড়িয়েছিলাম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্রে বসিয়ে দাও, অর্থাৎ 5 ইন্টু 20 বাই কত, 20 আর 5 যোগ করলে 25। এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 5 এ 25, 5 দিয়ে কাটলে 4 5 এ 20, অর্থাৎ দুটো পাইপ একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটা ভর্তি হতে সময় লাগবে কত, 4 ঘন্টা সময় লাগবে। তো এখানে কি বলেছে, এই 4 ঘন্টার থেকেও আরো 30 মিনিট সময় লাগবে, কখন, যখন দুটো নল খোলা থাকবে এবং তার পাশাপাশি একটা ছিদ্র খোলা থাকবে। তাহলে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট মানে আমি এটাকে এইভাবে বলতে পারি, 4.5 ঘন্টা, 4 পূর্ণ 1 2 ঘন্টা, 4 পূর্ণ 1 2 ঘন্টাকে ভাঙলে 4 দুগুণ 8, 9 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে এদের টাইম লাগবে কত, 9 2 ঘন্টা। এবার এই তিনটে সংখ্যাকে এখানে লসাগু করো। ভগ্নাংশে লসাগু কিভাবে করতে হয় তোমাদের শিখিয়েছি। ওপরে যেগুলো আছে সেগুলোর মানে লবে যেগুলো আছে সেগুলোকে লসাগু করতে পারো, 5 20 আর 9 এর লসাগু করো। লসাগু করলে এখান থেকে পাচ্ছ 5 একে 5, 4 5 এ 20, এখানে 9 থাকছে। তো 4 5 এ 20 আর 9 গুণ করলে হবে কত, 180। আর নিচে সংখ্যাগুলো, নিচের সংখ্যা বলতে 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 20 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো এই 1 1 আর 2 এর গসাগু করো, গসাগু করলে 1 হবে। তো 1 আর নিচে লিখছি না। তো এখান থেকে তোমরা টোটাল লসাগুর ভ্যালু পেয়ে গেলে কত, 180। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এবার এ নলের এফিসিয়েন্সি বার করো। 5 দিয়ে 180 কে ভাগ করলে
কত হচ্ছে 5 দিয়ে 180 কে ভাগ করলে কিভাবে ভাগ করবে, ভাগ করারও একটা সোজা পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 5 দিয়ে যখন 180 কে ভাগ করবে তো তুমি এলসিএমটা কিভাবে পেয়েছিলে, 5 4 আর 9 গুণ করে পেয়েছিলে। তাহলে এর মধ্যে আমি যদি 5 দিয়ে ভাগ করি অর্থাৎ 5 × 4 × 9 লেখা আছে, এর দিয়ে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে 5 5 কেটে যাচ্ছে 4 নং 36। তো এর এফিসিয়েন্সি কত 36। একইভাবে আমি বার করব এখানে এখানে 20 দিয়ে ভাগ করতে হবে, তো 20 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি হবে 9। আর এখানে 9/2 অর্থাৎ 180 কে আমি যদি 9/2 উপরে উঠে যাচ্ছে ভাগ করি, 9 দুগুণ 18 অর্থাৎ 20 দুগুণ কত হচ্ছে 40। তো এফিসিয়েন্সি হয়ে গেল কত, এফিসিয়েন্সি হয়ে গেল এখান থেকে 40। এবার এখানে জানতে চাইছে যদি ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি থাকে তবে ছিদ্র দ্বারা সম্পূর্ণ জল বেরোতে কত সময় লাগবে। তো এখান থেকে তোমাকে বার করতে হবে যে সি নলের এফিসিয়েন্সি কত। তো এ নলের এফিসিয়েন্সি 36 বসালাম, বি নলের এফিসিয়েন্সি কত 9, বি নলের এফিসিয়েন্সি কত 9 এখানে বসালাম। আর সি নলের এফিসিয়েন্সি কত, তাহলে 36 এখানে 36 প্লাস 9 মাইনাস সি, সরি 36 প্লাস 9 যোগ করো, এ আর বি এর এফিসিয়েন্সি যোগ করো কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 45। কিন্তু এদের এফিসিয়েন্সি কত হওয়া উচিত, এর এফিসিয়েন্সি 40 হওয়া উচিত। তাহলে কত যোগ কত বিয়োগ করলে, মানে 45 থেকে কত বিয়োগ করলে আমি 40 পাবো, 5 বিয়োগ করলে 40 পাবো। তো সেই 5টাই হলো এটা। তো সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 5। এবার এখানে বলছে যে তবে ছিদ্র দ্বারা সম্পূর্ণ জল বেরোতে কত সময় লাগবে। তো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি 180, সি নলের এফিসিয়েন্সি 5, 5 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে 3 5 15, 5 6 30, মানে 36 ঘন্টা টাইম লাগবে, 36 ঘন্টা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত এখানে বলে দিয়েছে 3:4:6, তবে গসাগু বলে দিয়েছে 12, তাহলে লসাগু কত। তো এখানে সংখ্যাগুলো আগে ফার্স্টে বার করি। সংখ্যা এখানে কি বলেছে, তিনটে সংখ্যার এখানে গসাগু বলে দিয়েছে। তো সংখ্যা তিনটে কি কি, 12 × 3 হবে, একটা সংখ্যা হবে 12 × 4, একটা সংখ্যা হবে 12 × 6। কেন 12 × 3 হচ্ছে, কেন 12 × 4 হচ্ছে একটু আগেই বুঝিয়েছি। তো এবার এই তিনটে সংখ্যা যদি আমি লসাগু নিই তো প্রত্যেকের মধ্যে 12 আছে, তো 12 আমি ফার্স্টেই কমন নিচ্ছি। তো এখানে থাকছে 3, এখানে থাকছে 4, এখানে থাকছে 6। আবার এখান থেকে যাচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, এখানে থাকছে 4, 3 2 এ 6, আবার এখানে 2 দিয়ে যাচ্ছে, এখানে 1 2 2 এ 4, 2 1 কে 2। তো এখানে গুণ করো, 3 12 36, 36 দুগুণ 72, 72 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 72 এর সাথে 2 গুণ করলে হবে 144। এটাই হবে এলসিএম লসাগু। দেখো অপশন ডি তে আছে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এখানে কিন্তু একটা নাম্বার সিরিজ আছে, মিসিং নাম্বার সিরিজ। তো এখানে কিন্তু এটা ড্যাশ না, এটা কিন্তু মাইনাস। তো -1 আছে কি, -1 আছে, 6 আছে, 25 আছে, 62 আছে, 123। তো ফার্স্টে দেখবো যে এদের ডিফারেন্স দিয়ে চেক করে দেখবো যে ডিফারেন্স দিয়ে কোনো লজিক আসছে কিনা। তো -1 থেকে 7 কত হচ্ছে, এদের ডিফারেন্স হচ্ছে 7। আর 6 থেকে 25 এদের ডিফারেন্স কত হচ্ছে, এদের ডিফারেন্স হচ্ছে 19। 25 থেকে 62, 25 থেকে 62 হলে 25 থেকে 62 হলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 7, আর এদিকে বাদ দিলে হচ্ছে কত 3, 37। 62 থেকে 123 ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 61, 61। তো এখানে দেখে কোনো লজিক তোমরা বুঝতে পারলে না। তো এবার আবার তোমরা ডবল ডিফারেন্স করো। ডবল ডিফারেন্স করলে এখানে দেখতে পাচ্ছ 19 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 12। 37 থেকে যদি আমি 19 বাদ দেই, 37 থেকে 19 বাদ দিলে হচ্ছে কত 18। আবার 61 থেকে যদি 37 বাদ দেই তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 24। অর্থাৎ +6 এইভাবেই কিন্তু সিরিজটা চলছে। তাহলে 24-এর সাথে +6 যোগ করলে কত হবে, যোগ করলে হবে 30। তাহলে এই 30টা এখানে যোগ হবে, অর্থাৎ 61 আর 30 যোগ করলে হবে কত 91, এবং 91 123-এর সাথে যোগ করো, 3 আর 1 4, 9 আর 2 11, 1 হাতে 1 1 1 কত হবে 2, 214। এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে বলছে যে তিনটি সংখ্যার
দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির 3 গুণ এবং তৃতীয়টির দ্বিগুণ। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং বহু এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে, রিপিটেড কোশ্চেন। তো এখানে আমি ধরে নিচ্ছি ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা আর থার্ড সংখ্যা, এই তিনটে সংখ্যাকে এমন ভাবে ধরবো যেন দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ। তো দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার 3 গুণ হবে আর তৃতীয়টির দ্বিগুণ হবে। তো আমি এখানে ধরছি যে সেকেন্ড নাম্বার, যেটা সেকেন্ড নাম্বারটাই কিন্তু দুটোর সাথে কম্পেয়ার করেছে। তো সেকেন্ড নাম্বারটা আমি এখানে বসালাম 6। তো এখানে বলছে সেকেন্ড নাম্বারটা অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা প্রথমটা 3 গুণ। তাহলে প্রথমটা যদি আমি 2 বসাই তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে সেকেন্ড নাম্বার হচ্ছে, এখানে স্যাটিসফাই করলো। এবার তারপরের লাইনে বলছে দেখো তৃতীয়টির দ্বিগুণ, মানে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়র দ্বিগুণ। তো তৃতীয় নাম্বার ঘরে যদি আমি 3 বসাই তাহলে তৃতীয়টার দ্বিগুণ মানে 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হচ্ছে, অর্থাৎ কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। এখান থেকে আমি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বারের রেশিও পেয়ে যাচ্ছি 2:6:3। বলছে তাদের গড় কত 66, তাহলে প্রথম সংখ্যাটা কত? তো এদের গড় বলেছে কত? গড় বলেছে 66। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত? তিনটি সংখ্যার সমষ্টি, তিনটি সংখ্যার সমষ্টি কি বলেছে? 66:3 হবে তিনটে সংখ্যার সমষ্টি, যেহেতু এখানে গড় বলা আছে। এবার এখানে বলেছে প্রথম সংখ্যাটি কত। তো প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 2, ভগ্নাংশ কত হচ্ছে 6 আর 2 8, 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11। তো 2/11 হবে প্রথম সংখ্যা। কিসের মধ্যে? টোটাল নাম্বারের মধ্যে। টোটাল নাম্বার কত? 66:3। কাটাকুটি করো, 11 দিয়ে কাটলে 6, 6 দুগুণে 12 আর 3 12 কত হবে? 36। তো অ্যান্সার কি আসবে? 36। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রহিম 50,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর হরি এত টাকা দিয়ে তার সাথে যোগ দিল। 3 বছর পর তারা এত টাকা লাভ করলো। তাহলে লভ্যাংশে রহিমের ভাগ কত? এখানে বলেছে 50,000 টাকা দিয়ে, এখানে ওই একই প্রসেস আমি অ্যাপ্লাই করছি। দেখো এখানে 50,000 মানে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। এখানেও দেখো কটা আছে? চারটে শূন্য। তো এই শূন্যগুলো এক্সট্রা লিখে আমি টাইম ওয়েস্ট করছি না, এখানে শুধু আমি 5 লিখছি। কত টাইমের জন্য রহিম ইনভেস্ট করেছে? তো এখানে দেখো বলেছে 3 বছরের জন্য। তো 5 × 3 ইয়ার আমি এখানে লিখলাম। আর রাম এখানে আছে, এখানে ওপরে আগে লিখি রহিম, তাহলে বুঝতে সুবিধা হবে। রহিম, আরেকজনের নাম কি? আরেকজনের নাম হলো হরি। তো হরি কি করছে? হরি এখানে 80,000-এর জায়গায় আমি 8 লিখলাম, কারণ এই 4টে জিরো এমনি রেশিওতে বসালে কেটে যাবে। তো এখানে টাইম বাঁচানোর জন্য আমি এখানে ডাইরেক্ট 8 লিখলাম। এবং রহিম কত দিনের জন্য ইনভেস্ট করছে? রহিম কিন্তু 6 মাস পরে, মানে 3 বছরের জন্য যে রহিম ইনভেস্ট করেছিল, হরি সেটা 6 মাস পরে ইনভেস্ট করেছিল। অর্থাৎ হরি কিন্তু 2.5 বছরের জন্য ইনভেস্ট করেছিল, অর্থাৎ 2.5 ইয়ারের জন্য ইনভেস্ট করেছিল। তো এখানে আমি 2.5 ইয়ার লিখলাম। এখানে পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 চলে আসলো। দেখো কাটাকুটি যাচ্ছে, এখান থেকে কাটলে 2 দিয়ে কাটো 4 2 8, 2 দিয়ে কাটো 5 দিয়ে 10, 5 দিয়ে কাটো 5 5 25, 5 আর এই 5 এখান থেকে কেটে গেল। রেশিও থাকলো 3:4। অর্থাৎ রহিম এবং হরি লভ্যাংশ, যে লভ্যাংশটা পাবে আর যে লাভের টাকাটা পাবে সেটা কোন রেশিওতে পাবে? 3:4 রেশিওতে পাবে। জানতে চাইছে রহিম এর ভাগ কত ছিল লভ্যাংশে। তো রহিম ছিল প্রথমটা, অর্থাৎ 3/4 আর 3 7, 3-এর 7 অংশ হবে কিসের মধ্যে? 24500 এই টাকার মধ্যে। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 5 7 35, গুণ করলে হচ্ছে 00, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 কত হবে? 10। 10,500 টাকা, 10,000। আজকে গুণগুলো একটু বেশি ভুল হচ্ছে জন্য 00, 3 5 15, 5 হাতে 1, 3 3 9, 90, 3 5 15, 105। হ্যাঁ ঠিকই আছে। তো 1,500 টাকা, 1,500 টাকা এখানে কিন্তু অ্যান্সার আসছে। তো এখানে কোনো অপশানে কিন্তু নেই। তো এখানে অ্যান্সার হবে কোনোটি নয়, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো সংখ্যার যোগফল 40%, সংখ্যা দুটোর বিয়োগফল বলে দিয়েছে। দুটো সংখ্যার যোগফলের 40% এবং সংখ্যা দুটির বিয়োগফলের 50% এর সমান হলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত সেটা এখানে বার করতে বলেছে। তো আমি এখানে
একটা সংখ্যা এক্স ধরলাম আর একটা সংখ্যা ওয়াই ধরলাম, তো এই দুটো সংখ্যার যোগফল কি এক্স প্লাস ওয়াই। এই যোগফলের কি বলেছে, যোগফলের 40% অর্থাৎ 40/100, আর কি বলেছে সংখ্যা দুটোর বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আমি বিয়োগ করলাম, এদের 50% সমান। তো 50% আমি সমান করে দিলাম, এখানে 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, এখান থেকে এক্স ওয়াই এর রেশিও পেয়ে যাবে। তো এখানে গুণ করো 4x প্লাস 4y ইকুয়াল টু 5x মাইনাস 5y। সমানের এক সাইডে x নিয়ে আসলে এদিকে x আসলো, এদিকে গেলে হবে কত 9y, অর্থাৎ x ইকুয়াল টু কত 9y, x ইজ টু y সমান হবে কত 9:1। তো দেখো কোন অপশনে আছে, আছে অপশন সি তে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। তিনটি পাইপ পৃথকভাবে একটা ট্যাঙ্ক 30 মিনিট, 20 মিনিট এবং 10 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কটা খালি অবস্থায় তিনটে পাইপ চালু করা হলো। এ বি সি পাইপ যথাক্রমে তিনটে কেরোসিন তেল এই জিনিস এ পি কিউ আর নির্গত করে। 3 মিনিট পাইপগুলো চলার পর দ্রবণে আর এর পরিমাণ কত থাকবে। ইজি কোশ্চেন, জাস্ট একটুখানি কোশ্চেনটা ঘুরিয়েছে। তো এখানে ফার্স্টে যেটা যেটা বলেছে সেটা লেখো। তো এ পাইপ কত মিনিটে ফিল করছে, 30 মিনিটে। বি পাইপ কত মিনিটে ফিল করছে, 20 মিনিটে। আর সি পাইপ কত মিনিটে পূর্ণ করে, 10 মিনিটে। তো 3, 20 আর 10 এর লসাগু নেবে, লসাগু হবে কত 60। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাবে, 60 কে 30 দিয়ে ভাগ করো 2, 60 কে 20 দিয়ে ভাগ করলে হবে কত 3, 60 কে 10 দিয়ে ভাগ করলে হবে কত 6। তাহলে এখান থেকে দেখো যে তিনটে পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, অর্থাৎ 1 মিনিটে তারা কত ইউনিট জল কত ইউনিট দ্রবণ তারা ফিল করবে। তো 2 আর 3 যোগ করলে 5, 5 আর 6 যোগ করলে কত হবে 11 ইউনিট। তো এই তিনটে পাইপ এ বি সি, তিনটে পাইপ বলেছে কি তিনটে পাইপ 3 মিনিট কিন্তু চলেছিল। তো 3 মিনিট চলার পর আর এর পরিমাণ মানে আর যে দ্রবণটা সেটা কত পার্সেন্টেজ হবে, মানে কত শতাংশ হবে সেটা বার করতে বলেছে। তো এ পাইপ দিয়ে কি বেরোচ্ছে, পি কেরোসিন তেল, বি পাইপ দিয়ে বেরোচ্ছে কিউ করে কেরোসিন তেল, আর সি পাইপ দিয়ে বেরোচ্ছে আর কেরোসিন তেল। তো এখান থেকে দেখো আগে 3 মিনিট এই পাইপটাকে চালাও, 3 মিনিট পাইপটাকে চালালে কতটা দ্রবণ বেরোচ্ছে, 33 ইউনিট দ্রবণ কিন্তু ফিল হচ্ছে। তো 3 মিনিটে টোটাল কত দ্রবণ ফিল হলো তিনটে পাইপ দ্বারা, 33 ইউনিট দ্রবণ ফিল হলো। এবার যদি বলি সি পাইপ দিয়ে আর দ্রবণ ফিল হচ্ছে, তো সি পাইপ দিয়ে 3 মিনিটে কতটা দ্রবণ ফিল হলো, সি পাইপ দিয়ে 6 ইউনিট দ্রবণ ফিল হয় প্রতি মিনিট। তো 3 মিনিটে কত হবে, 3 6 18 ইউনিট দ্রবণ ফিল হবে। তাহলে আর এর পরিমাণ কত, আর কিন্তু টোটাল দ্রবণের পরিমাণ 33, আর আর যে দ্রবণটা সেটা কত ইউনিট, সেটা হলো 18 ইউনিট, অর্থাৎ 33 এর মধ্যে 18 ইউনিট হলো আর এর দ্রবণ। তো আর এর এখানে তোমরা পরিমাণ অর্থাৎ শতাংশ পেয়ে যাবে। 3 দিয়ে কাটাকুটি করো, 3 6 18, 3 11, 33, অর্থাৎ 6/11 অংশ অ্যান্সার আসছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এর মতো ইজি কোশ্চেন হয় না, এই টাইপের কোশ্চেন কিন্তু আগে পড়িয়েছি তোমাদের। এ বি আর সি এর ফার্স্ট এখান থেকে রেশিও বার করো। রেশিও কিভাবে বার করবে, এ আর বি এর রেশিও বলা আছে 2 আর 3 এখানে লিখলে, বি আর সি এর রেশিও বলা আছে 4 5। তো ঠিক এর নিচের লাইনে লিখবে, এই পাশের লাইনে লিখতে যাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। নিচের লাইনে লিখবে 4:5। এবার 4 এর লেফট সাইডে কিছু নেই, এখানে বসিয়ে দিলে 4, 3 এর ডান সাইডে কিছু নেই, এখানে বসালে 3। এবার দেখবে যে প্রত্যেকটা কলামের মধ্যে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ কোনো কাটাকুটি যাচ্ছে না, তো গুণ করে বসিয়ে দাও। 4 2 8 3 4 12 3 5 15 হবে এ বি সি এর রেশিও। তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত পেলে 8 আর সি এর ভ্যালু পেলে 15, সেটাই তুমি এখানে বসিয়ে দাও। অর্থাৎ 5 × 8 আর 3 × 15। দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, 5 দিয়ে কাটলে 3 5 15, রেশিও কত চলে আসলো 8:3 3 9। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটা বিদ্যালয়ে 20 জন সহ শিক্ষকের গড় বেতন বলা আছে, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের গড় বেতন বলা আছে। তো এখানে জানতে চাইছে প্রধান শিক্ষকের বার্ষিক বেতন কত। কোশ্চেনটা একটুখানি কারেকশন করে নেবে, এখানে যে গড় বেতনগুলো বলা আছে, এই গড় বেতনগুলো কি মাসিক গড় বেতন, মাসিক গড় বেতন, এটা একটুখানি কারেকশন করে নেবে। তো এখানে কি বলছে যে 20 জন
20 জন টিচারের গড় বেতন কত? 20 জন টিচারের গড় বেতন হলো 1900। তাহলে 20 জন টিচারের মোট বেতন কত? 20 ইন্টু 1900 টাকা হলো মোট বেতন। এরপর পরের লাইনে বলছে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের গড় বেতন কত? 2000 টাকা। তাহলে অন্যান্য শিক্ষকের সংখ্যা কটা? 20টা এখানে বলাই আছে। প্রধান শিক্ষক যুক্ত হলে টোটাল পার্সেন্ট কত হবে? টোটাল ব্যক্তি কত হবে? টোটাল ব্যক্তি হবে 21 জন, 20 প্লাস 1 জন। এবং তখন এদের যে গড় বেতন ছিল কত? 2000 টাকা। তাহলে মোট বেতন 21 ইন্টু 2000 গুণ করলে পেয়ে যাবে, এবং এদের ডিফারেন্স করলেই পেয়ে যাবে কি? পেয়ে যাবে প্রধান শিক্ষকের মাসিক বেতন। তো এখান থেকে তোমরা ফার্স্টে কমন নাও। কিভাবে কমন নেবে? এখানে দেখো 21 ইন্টু 2000 আছে, আর এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি 1900 থেকে আমি এটা কেটে যদি 100 গুণ করে দিই এবং 100টা যদি 20 সাথে গুণ করি, তাহলে এখান থেকে 20,000 ইন্টু 19 হচ্ছে। তো গুণ করার সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। 2000 কমন নাও, 21 মাইনাস কত হচ্ছে? 19। 2000 ইন্টু 21 থেকে 19 বাদ গেলে হবে কত? 2। তাহলে কত হচ্ছে? 4000। তো 4000 টাকা মাসিক বেতন। মাসিক বেতন কার? মাসিক বেতন হলো স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ হেড মাস্টারের মাসিক বেতন। জানতে চাইছে বার্ষিক বেতন কত? তো বার্ষিক বেতন কত হবে? মাসে যদি 4000 টাকা পায়, তাহলে এক বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 12 দিয়ে গুণ করে দাও, 4 12 কত হবে? 48,000 টাকা, যেটা আছে অপশন সিতে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। গুজরাট এবং হরিয়ানার মধ্যে প্রকৃত দূরত্ব বলেছে কত? 1450 কিলোমিটার, যেটা ভারতের একটা ম্যাপে তোমরা দেখবে যে খুব কম ডিস্টেন্স একটা স্কেল দেওয়া থাকে, যে এই স্কেল অনুযায়ী, মানে ম্যাপে যদি তুমি স্কেল বসাও সেখানে 5 সেন্টিমিটার অনুযায়ী এত কিলোমিটার, এইটা কিন্তু ম্যাপে ডিনোট করা থাকে। তো সেটাই এখানে কোশ্চেনে বলেছে যে গুজরাট এবং হরিয়ানার প্রকৃত দূরত্ব 1450 কিলোমিটার, যেটা ভারতের একটা ম্যাপে 5 সেন্টিমিটার দেখানো হয়েছে। ম্যাপটি আঁকতে কোন স্কেল ব্যবহার করা হয়েছে? তো এখানে দেখো, এখানে বলেছে যে 5 সেন্টিমিটার ম্যাপের যে স্কেল, 5 সেন্টিমিটার ম্যাপের যে স্কেল, সেটার ভ্যালু কত বলেছে? 1400। মানে সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত? সেটা অ্যাকচুয়াল ভ্যালু হলো 1450 কিলোমিটার। তো ম্যাপের যদি আমি 1 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি, তো সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? সেটার অ্যাকচুয়াল ভ্যালু হবে 1450/5। তাহলে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 9 45, 290 কিলোমিটার হবে অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো এখান থেকে এবার স্কেলের 1 সেন্টিমিটার, সেই রেশিওটাই এখানে বার করতে বলেছে। স্কেলের 1 সেন্টিমিটার ইজ টু কত? ইজ টু হলো টোটাল যে দূরত্ব, মানে 1 সেন্টিমিটার মানে কত দূরত্ব? 1 সেন্টিমিটার মানে 290 কিলোমিটার ডিস্টেন্স। তো 290 কিলোমিটার, যেহেতু এখানে সমানের লেফট সাইডে, মানে রেশিওর লেফট সাইডে 1 সেন্টিমিটার আছে, তো 290 কিলোমিটারকে আমি সেন্টিমিটারে যদি কনভার্ট করি, তো কনভার্ট করতে গেলে হয়ে যাবে 29 ইন্টু 10⁶ সেন্টিমিটার। তো এখানে দেখো কোন অপশানে আছে? 1 সেন্টিমিটার ইজ টু 29 ইন্টু 10⁶। তো এখানে দেখো আছে অপশন ডিতে, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এখানেও কিন্তু তোমাদের একটা সিরিজ দেওয়া আছে এবং কোশ্চেনটা ইজি। এখানে দেখো 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার আছে, 5 এর স্কয়ার আছে, 11 এর স্কয়ার আছে, 13 এর স্কয়ার আছে, 17 এর স্কয়ার আছে, 19 এর স্কয়ার। তো এখানে 5 এর পরে 7 যদি লিখি, 7 এর পরে এখানে 9 নেই, তার মানে এখানে এই সিরিজটা চলছে কি? প্রাইম নাম্বারের স্কয়ার। প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা যেগুলো আছে সেই মৌলিক সংখ্যার স্কয়ার এখানে চলছে, প্রাইম নাম্বারের স্কয়ার। তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার হলো 2, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 5 এর স্কয়ার 25, তাহলে পরবর্তী প্রাইম নাম্বার হবে 7, 7 এর স্কয়ার কত হবে? 49। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এখানে 10,000 টাকার একটি রঙিন টিভিতে এ 20% লাভে বি কে বিক্রয় করার কিছুদিন পর বি ওই টিভিটা 20% ক্ষতিতে কি করছে? 20% ক্ষতিতে একে বিক্রয় করে। তো সম্পূর্ণ লেনদেনের ফলে কত টাকা তাদের লাভ হচ্ছে সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে 10,000 টাকা
টিভির দাম ছিল, সেই টিভিটা এ কি করছে 20% লাভে বি কে বিক্রি করছে। তাহলে এ বিক্রি করছে কত 120/100 টাকায় কিন্তু বিক্রি করছে। এবং বিক্রি করার কিছুদিন পর বি কি করছে, বি তো এই টাকায় কিনলো, বির কাছে এইটাই কিন্তু কস্ট প্রাইস, বি করছে 25% ক্ষতিতে বিক্রি করছে। অর্থাৎ বি 100 টাকা থেকে 25 টাকা কমে বিক্রি করছে, মানে 75% দামে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ এটা হলো কি, এটা হলো বি এর বিক্রয় মূল্য, যেটা আবার এ এর ক্রয় মূল্য, কারণ এই টাকা দিয়ে আবার এ কি কিনছে, এ কিন্তু সেই টিভিটা পুনরায় কিনে নিচ্ছে। তো এখানে দেখো এর ক্রয় মূল্য কত, মানে এ সেকেন্ড টাইম, এ এ সেকেন্ড টাইম এটাকে কিনছে কত টাকা দিয়ে, এখানে কাটাকুটি করলেই পেয়ে যাবে, 0000 কেটে গেল, 4টে জিরো এখান থেকে কেটে গেল, এখান থেকে গুণ করো 75 কে 12 দিয়ে গুণ করো, 75 দুগুণ হবে কত 150, আর এখানে 75, এখানে 0, আর এখানে 5 5 10 শূন্য, হাতে 1, 7 রেখে 8 রেখে 9, মানে 900, আর এখানে একটা শূন্য ছিল, 9000 টাকা হচ্ছে। 9000 টাকায় এ কিন্তু সেই টিভিটাকে কিনছে। কিন্তু এ যখন 10,000 টাকায় বিক্রি করছিল, এখান থেকে এইভাবে করো না যে 10,000 টাকায় এ বিক্রি করেছিল, 9,000 টাকায় কিনছে, মানে 1000 টাকা লাভ হচ্ছে না। এখানে আরেকটা জিনিস, আরেকটা লজিক খেয়াল করো, 10,000 টাকায় যখন এই টিভিটার দাম ছিল এবং সে যখন 120 টাকায়, মানে 20% লাভে যখন বিক্রি করছিল, সেই 20% লাভে বিক্রি করার সময় তার বিক্রয় মূল্য কত ছিল বা তার লাভ কত ছিল, সেটাও কিন্তু এখান থেকে তোমাদের বার করতে হবে। তো এখান থেকে 0 কেটে গেল, কত হচ্ছে 2,000 টাকা তখন লাভ ছিল। তো 2,000 টাকা তখন লাভ ছিল, আর এখন সে লাভ করেছে কত, এখন সে লাভ করেছে দেখো 10,000 টাকা। অ্যাকচুয়াল টিভির দাম ছিল 9,000 টাকা, 9,000 টাকা দিয়ে সেই জিনিসটা কিনছে, অর্থাৎ 1,000 টাকা কিন্তু সে এখন লাভ করছে। এবং আগে লাভ করেছিল কত, আগেও লাভ করেছিল কিন্তু যখন সে তার বন্ধুকে বি কে বিক্রি করেছিল 2,000 টাকায় বিক্রি করেছিল, অর্থাৎ টোটাল লাভ কত, টোটাল লাভ হলো 3,000 টাকা। আর তার কাছে যে জিনিসটা ছিল, যে টিভিটা ছিল, সেই টিভিটার তার কাছে ক্রয় মূল্য কত ছিল, মানে সে কিনেছিল অ্যাকচুয়াল কত টাকায়, তো তার দাম ছিল 10,000 টাকা। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এখান থেকে বার করো। তো এখান থেকে দুটো শূন্য কাটলো, আর দুটো শূন্য ওপর থেকে কাটলো, 30% কিন্তু লাভ করেছে বিক্রি করে। কিভাবে হলো আরো আরেকবার এখান থেকে বোঝাচ্ছি, অনেকের হয়তো কনফিউজিং থাকতে পারে। তো এখানে ফার্স্টে যে 10,000 টাকা টিভির দাম ছিল, এই টিভিটা কি করছে, এ বি কে বিক্রি করছে। তো এ যখন বি কে বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে কত, তখন তার লাভ হচ্ছে এই 2,000 টাকা, তখন এ এর লাভ হচ্ছে। আবার যখন বি এর কাছ থেকে সে জিনিসটা কিনছে, তো বি এর কাছ থেকে যখন জিনিসটা কিনছে তখন খেয়াল করো 10,000 টাকার টিভির দাম ছিল, বিক্রি করেছে 120/100 এই টাকায়, মানে 20% লাভে বিক্রি করেছে। এটাই কি, এটাই হলো বি এর ক্রয় মূল্য। এবং বি এই টাকায় কিনে বিক্রি করছে কত 25% ক্ষতিতে, অর্থাৎ 75% টাকায় বিক্রি করছে। অর্থাৎ এটা আবার কি হয়ে গেল, এটা আবার পুনরায় এর ক্রয় মূল্য হয়ে গেল। এবং এখান থেকে ভ্যালু পেয়েছিলে কত, ভ্যালু পেয়েছিলে 9,000 টাকা। অর্থাৎ 9,000 টাকায় এ কিন্তু জিনিসটা আবার কিনছে, কিন্তু বিক্রি করেছিল কত, বিক্রি করেছিল কিন্তু 2,000 টাকা লাভে, অর্থাৎ 12,000 টাকায় কিন্তু সে জিনিসটা বিক্রি করেছিল। তাহলে 12,000 টাকায় জিনিসটা বিক্রি করেছে, আবার সেই জিনিসটা ঘুরিয়ে সে 9,000 টাকায় পেয়েছে। তাহলে 12,000 থেকে 9,000 বিয়োগ করে দাও, কত হচ্ছে, 3,000 টাকা লাভ হচ্ছে। আশা করি কিভাবে লাভ হচ্ছে বোঝাতে পেরেছি। যদি ডাউট থাকে আরো আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, তারপরেও ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবারও বলছি, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। এখানে দেখো বলেছে, এখানে সিম্পল সরল আছে 0.3, আর এই 0.3 আর 0.3 গুণ আছে। তো 0.3 0.3 গুণ করলে কত পাচ্ছ, 0.09। এটা ব্র্যাকেট থাকছে, আর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে যেখানে এই দুটো গুণ আছে। তো এই দুটো গুণ করলে এখান থেকে পাচ্ছ 0.04, এখান থেকে এটা গুণ করলে পাচ্ছ প্লাস 0.09। এর মাথায় দেখো কি আছে, ইনভার্স আছে, ইনভার্স আছে। তো এখানে এটাকে যোগ করো, যোগ করলে এখান থেকে পাচ্ছ 0.39, ইনভার্স মানে নিচে চলে আসবে, এবং 0.4 0.9 যোগ করো, যোগ করলে পেয়ে যাবে 0.13। পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 13 দিয়ে কাটো, 3 13 39, অ্যান্সার আসছে কত, 3
অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করবে। আর যে অঙ্কগুলো আজকের ক্লাসে করানো হলো সেগুলো কিন্তু ক্লাসের শেষে বাড়িতে নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। দরকার পড়লে ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।